2/3-এরও বেশি আসন জিতে ক্ষমতার দুয়ারে বিএনপি। ঢাকা বগুড়ার 2টি আসনেই তারেক রহমানের জয়। ভোট দিয়ে জয়যুক্ত করায় জনগণের প্রতি বিএনপির কৃতজ্ঞতা। নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস মির্জা ফখরুলের। বিএনপির জয়, বিভিন্ন দেশের অভিনন্দন। নরেন্দ্র মোদী ও শাহবাজ শরীফের শুভেচ্ছা। সম্পর্কেও জোরদারের আশাবাদ। নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানার পাশাপাশি বাড়াতে হবে বিনিয়োগ ও কর্মসংস্থান। দেখছিলেন ক্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে 2 শতাধিক আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি। ঢাকা ও বগুড়ার 2টি আসনে জিতেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিজয় উদযাপন না করে আজ বাদ-জুমা দোয়া অনুষ্ঠান করবে বিএনপি। এদিকে ঢাকা 15 আসনে জয়ী হয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন আসনে হেরে গেছেন গোলাম পারওয়ার, হামিদুর রহমান আজাদ, শিশির মনির সহ জামাতের হেভিওয়েট প্রার্থীরা। তবে বিজয়ের তালিকায় আছেন দলটির নতুন অনেক প্রার্থী। জিতেছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও এনসিপির নাহিদ ইসলাম, হান্নান মাসুদ, হাসনাত আবদুল্লাহ, আখতার হোসেন। আরো জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে সামান্য বিরতি দিয়ে শুরু হয় গণনা। রাত 9টার পর দেশের বিভিন্ন স্থান থেকে একে একে আসতে থাকে ফলাফল। ভোট গণনায় এখন পর্যন্ত বেশিরভাগ আসনেই বিজয়ী বিএনপি। ঢাকা ও বগুড়ার 2 আসনেই জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও 4 আসনে জয়ী হয়েছেন মির্জা ফখরুল। ঢাকা 6 আসনে জয় পেয়েছেন ইশরাক হোসেন। ঢাকা 8-এ জয়ী বিএনপির মির্জা আব্বাস। ঢাকা 2 আসনে জয় হয়েছে আমানুল্লাহ আমানের। ঢাকা 13 আসনের জামায়াতে ইসলামী সমর্থিত 11 দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হককে হারিয়ে জয়ী হয়েছেন বিএনপির ববি হাজ্জাজ। পঞ্চগড় 1 আসনে বিএনপির নওশাদ জমির ও পঞ্চগড় 2 আসনে ফরহাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। খুলনা 5 আসনে হেরে গেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। কক্সবাজার 2 আসন থেকে হেরেছেন হামিদুর রহমান আজাদ। আর সুনামগঞ্জ 2 আসনে হার হয়েছে জামায়াতের আরেক হেভিওয়েট প্রার্থী শিশির মনিরের। চট্টগ্রাম 1 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির নুরুল আমিন। চট্টগ্রাম 2 আসনে জিতেছেন সরওয়ার আলমগীর। চট্টগ্রাম 3 আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা জয় পেয়েছেন। চট্টগ্রাম 4 আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী। চট্টগ্রাম 7 আসনে জয়ী বিএনপির হুমাম কাদের চৌধুরী। আর চট্টগ্রাম 11 আসনে বিএনপির আমির খুসরু মাহমুদ চৌধুরী জয়ী হয়েছেন। এছাড়াও কক্সবাজার 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির সালাউদ্দিন আহমদ। কক্সবাজার 2 আসনে জিতেছেন বিএনপির মাহফুজুল্লাহ ফরিদ। কক্সবাজার 3 আসনে বিএনপির লুৎফর রহমান কাজল জয়ী হয়েছেন। কুমিল্লা 1 আসনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মৌলভীবাজার 1 আসনে জিতেছেন বিএনপির নাসিরউদ্দিন আহমেদ মিঠু। নরসিংদী 1 আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদী 2 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির আব্দুল মঈন খান। নরসিংদী 4 আসনে বিএনপির সর্দার সাখাওয়াত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নেত্রকোনা 4 আসনে বিএনপির মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জয়ী। লক্ষ্মীপুর 3 আসনে বিজয়ী বিএনপির শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। যশোর 5 আসনে জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট গাজী এনামুল হক। যশোর 6 আসনে জামায়াতে ইসলামীর মুক্তার আলী। রংপুর 1 আসনে জামায়াতে ইসলামীর রায়হান সিরাজি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা 4 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা কেন্দ্রে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, কিছুক্ষণ আগে আপনার সাথে আমার কথা হয়েছিল আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা নিয়ে। তো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে? যেটা একটি তথ্য আপনাকে যেটি দিতে চাই, এর আগে সেটি বলিনি, সেটি হচ্ছে যে ভোটের যে শতাংশ সেটি আমরা নির্বাচন কমিশন থেকে অসমর্থিত সূত্রে জেনেছি যে এই নির্বাচনে 59.44% ভোট পড়েছে, যেটি প্রত্যাশিত ভোটের চেয়ে অনেক বেশি। এবং নির্বাচন কমিশন থেকে যেটি বলা হচ্ছে যে এই যে ভোটের শতাংশ বা ভোট পড়ার হার, এটি একেবারেই সবটুকু ভোট স্বতঃস্ফূর্ততার সঙ্গে দেয়া যেগুলো সেগুলোই কাউন্ট করা হয়েছে।
এবং এই ভোটে যে কোনো ধরনের ম্যানিপুলেশন বা কোনো ধরনের জাল ভোট এবং কেন্দ্র দখল করে সিল মারার যে মহোৎসব অতীতে আমরা দেখেছি সেটি যে ছিল না, সেটি কিন্তু নির্বাচন কমিশন থেকে বারবার যেমন বলা হচ্ছে, আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু গতকাল সারা দিন প্রতিটি কেন্দ্রে ঘুরে ঘুরেও কিন্তু এরকম দৃশ্য আমরা দেখিনি। যেই দৃশ্য আমরা 2014 সালে দেখেছি, যেটি 18 সালে দেখেছি এবং 2024 সালে আমরা দেখেছি, সে ধরনের নিয়ন্ত্রিত বা একতরফা নির্বাচন এবারে মনে হয়নি। অর্থাৎ এক ধরনের উত্তেজনা ছিল মানুষের মধ্যে, কারা আসলে জিতবে। একদিকে কেউ বলছিলেন জামাত সমর্থিত জোট তারা ক্ষমতায় আসছে, অন্যদিকে বিএনপি সমর্থিত জোট তারা বলছিলেন যে তারা ক্ষমতায় আসবেন। যে এই যে একটা টান টান উত্তেজনা, সেটি কিন্তু পুরো নির্বাচন জুড়েই কিন্তু এটি ছিল। এবং নির্বাচন কমিশন কিন্তু শেষ ব্রিফিংয়ে যেটি বলেছেন যে আসলে এই যে মানুষের মধ্যে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে সেটি তাদের মধ্যে বিরাজ করছিল, সেটি মূলত বাস্তবে রূপ নিয়েছে এই 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এবং এবারের নির্বাচনে এখনও কিন্তু যারা এই ভোট দিতে গ্রামে ফিরেছেন, আমরা ঢাকা শহরের বেশ অলিগলি ঘুরে দেখেছি যে এখনও কিন্তু ঢাকা তুলনামূলক অনেকটাই ফাঁকা, মানুষজন কিন্তু এখনও ঢাকায় ফিরতে শুরু করেনি। তো সব মিলিয়ে এখানে বিএনপির প্রতিনিধি দল এসেছিলেন, তারাও কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা বলেছেন যে তারা যতগুলো আসনে তারা প্রার্থী দিয়েছিলেন, সবগুলো প্রার্থী বিজয়ী হলে তাদের আরও বেশি তারা খুশি হতেন। তো এটি যেহেতু সম্ভব নয়, কারণ প্রার্থী দিলে কেউ হারবে কেউ জিতবে, এমনটাই স্বাভাবিক, কিন্তু তারা বলছেন যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা এটি নিঃসন্দেহে বিএনপির জন্য একটি বড় প্রাপ্তি। এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়েই যে তারা আবার নতুন করে সরকার গঠন করতে যাচ্ছে, সেটি নিয়েও তারা অনেকটাই সন্তুষ্ট। এবং নির্বাচনী যে সার্বিক পরিস্থিতি, বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকা, সেগুলো নিয়েও কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের সচিব যিনি আক্তার হোসেন, তিনিও কিন্তু বলেছেন যে মানুষের যেমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা ছিল, একই সঙ্গে গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দলের সদস্যরা সবাই কিন্তু সহযোগিতা করার কারণেই রক্তপাতহীন একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে তারা সম্ভব করতে পেরেছেন। এবং অতীতে ঠিক কবে এরকম একটি নির্বাচন দেখেছিল ঠিক বাংলাদেশ, সেটি নিয়েও কিন্তু তারা বলেছেন যে এই নির্বাচনে কোনো প্রাণহানি ঘটেনি, যেখানে খুব একটা রক্তপাত হয়নি। সেই রকম একটি নজির কিন্তু অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে এবং এই স্বাধীন নির্বাচন কমিশন কিন্তু সেটি সম্পন্ন করতে সমর্থ হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে 300টি আসনের মধ্যে মূলত 299টি আসনে নির্বাচন হয়েছে। একটি আসনে একজন প্রার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সেই নির্বাচন স্থগিত করা হয়েছে, যেহেতু নির্বাচনী শিডিউল ঘোষণার পর ওই প্রার্থীর মৃত্যু হয়েছে, যে কারণে ওই নির্বাচনে ভোট গ্রহণ হয়নি। এরপরে বাকি যে 299টি থাকে, এই 299টি আসনের মধ্যে 3টি আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এবং সেটি হচ্ছে যে বিশেষ করে যারা রিট পিটিশন করে নির্বাচনের অনুমতি নিয়েছিলেন আদালতের মাধ্যমে, কিন্তু সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই আসনগুলোতে ফলাফল স্থগিত থাকবে, এমনটি বলেছেন নির্বাচন কমিশন থেকে। আমি যদি আপনাদেরকে একটু জানাতে চাই, সেই আসনগুলো হচ্ছে শেরপুর 2, চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4। এই 4টি আসনের কিন্তু ফলাফল নির্বাচন কমিশন থেকে প্রকাশ করেনি। বাকি থাকে আর 296টি। সেই 296টি আসনের ফলাফল কিন্তু নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে। যদিও কোন দল বা কোন জোট কত আসন পেয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে আর কিছুক্ষণ পরে জানানো হবে, এটি আমরা শুনেছি। বিশেষ করে জুমার নামাজের পর এটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে এটি জানানোর কথা রয়েছে। তবে প্রতিটি কেন্দ্রে কে কত ভোট পেয়েছে, বিশেষ করে সকল প্রার্থী, একটি আসনে যদি 10 জন প্রার্থী থাকে, প্রত্যেক প্রার্থী কে কত পেয়েছে কোন আসনে কোন কেন্দ্রে, সেগুলো সবিস্তারে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো তারপরে আমি একটু জানাতে চাই যে যেই 3টি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে, সেগুলো হচ্ছে চট্টগ্রাম 4-এ, যেখানে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই নামটি এই কারণে বলছি যে এই ধানের শীষের প্রতীকের আসলাম চৌধুরী, আমরা অসমর্থিত সূত্রে আমরা জেনেছি যে তিনি বিপুল ভোটে সেখানে এগিয়ে
এগিয়ে আছেন। এবং এখানে ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে যে তারা যেই রিট পিটিশনের মাধ্যমে নির্বাচন করার অনুমতি নিয়েছিলেন এবং নির্বাচন কমিশনে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল, সেই পিটিশনের আলোকেই মূলত সেখানেই লেখা ছিল যে তাদের চূড়ান্ত ফয়সালা, ওই মামলার যে চূড়ান্ত ফয়সালার না হওয়া পর্যন্ত এই ফলাফল স্থগিত থাকবে, চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। আরেকটি আসন হলো চট্টগ্রাম 2, যেখানে ধানের শীষের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সারোয়ার আলমগীর, এবং তিনি মূলত একটি রিট করেছিলেন, যেই রিট নাম্বার হলো 1053/2026। সেই রিট পিটিশন অনুসারে বিশেষ করে 3 ফেব্রুয়ারির এই পিটিশনের আলোকে তাকে নির্বাচন করার অনুমতি দিয়েছিল আদালত, এবং সেখানে সুস্পষ্ট উল্লেখ ছিল যে এই চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত থাকবে। এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়েছে। আরেকটি হচ্ছে শেরপুর 2 আসন, যেখানে ধানের শীষের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোহাম্মদ ফাহিম চৌধুরী। তিনিও একইভাবে ঋণ খেলাপির একটি মামলা ছিল, যদিও খেলাপি ঋণের মামলাটি তার ছিল এরকম যে তিনি গ্রান্টার ছিলেন, এবং গ্রান্টারের ক্ষেত্রে বিশেষ করে একজন ঋণ গ্রহীতার, আপনি নিশ্চয়ই জানেন যে গ্রান্টার থাকে, অর্থাৎ তাকে তার জিম্মাদার হতে হয় ব্যাংকের। সেই জিম্মাদার হিসাবে এই শেরপুর 2 আসনের প্রার্থী যিনি মোহাম্মদ ফাহিম চৌধুরী তিনি ছিলেন, এবং সেই জিম্মাদার হিসাবে তাকে কিন্তু তিনি আপিল করেছিলেন যে যেহেতু তার সরাসরি তার নামে এই ঋণটি নেওয়া নয়, সুতরাং তাকে যাতে নির্বাচন করতে দেয়া হয়, এবং সেই পিটিশনের আলোকেই কিন্তু তাকে নির্বাচনে অংশগ্রহণের জন্য অনুমতি দিয়েছিল আদালত, এবং সেই আদালতের নির্দেশনা অনুসারেই কিন্তু নির্বাচন কমিশন তাকে নির্বাচনের জন্য যোগ্য প্রার্থী হিসাবে ঘোষণা করে। এবং সেখানে যেহেতু মামলাটি পুরোপুরি নিষ্পত্তি হয়নি, যে কারণে কিন্তু নির্বাচন কমিশন এই আসনের ফলাফলও কিন্তু স্থগিত করে রেখেছে। সব মিলিয়ে কিন্তু এই যে আমরা এখানে যারা প্রার্থীরা এসেছেন, যারা অন্যান্য জোটের যারা এসেছেন, বড় ধরনের কোনো অভিযোগ কিন্তু আমাদের কাছে তারা করেননি, বা এখানে নির্বাচন কমিশনে এসে গণমাধ্যমের কাছে তাদেরকে করতে দেখিনি। বিশেষ করে রাত 4টার দিকে জামাত জোটের একটি প্রতিনিধি দল এখানে নির্বাচন কমিশনে এসেছিলেন। তারা যেটি বলেছেন যে কিছুটা ধীরগতি হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন কয়েকটি আসনে ভোট গণনার ক্ষেত্রে একাধিকবার ভোট গণনা হয়েছে, কোনো কোনো কেন্দ্রে 4বার 5বারও হয়েছে। এই যে 4বার 5বার করে ভোট গণনা, এতে কিছুটা বিলম্ব হয়েছে। এই বিলম্ব হওয়ার কারণে মূলত ফলাফল আসতেও বিলম্ব হয়েছে। তবে তাতেও অনেকেই খুশি এই কারণে যে ভোটটি সুনিশ্চিতভাবেই কে কত ভোট পেয়েছে, যেখানেই সন্দেহের উদ্বেগ হয়েছে সেখানেই কিন্তু বারবার সেটি কাউন্ট করা হয়েছে, এবং যে কারণে কিন্তু আমরা দেখছি যে ফলাফল যারা পরাজিত হয়েছে তারা বেশিরভাগই কিন্তু মেনে নিয়েছেন, এবং পরাজিত হয়েও বিজয়ীকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে বা মিষ্টি বিতরণের নজির অতীত বাংলাদেশে আমরা খুব নিকট অতীতে দেখিনি, যেটি এবারের নির্বাচনে আমরা লক্ষ্য করছি। সুতরাং আমরা বলতেই পারি যে বিএনপি বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে, এবং জামাত সমর্থিত যে জোট তারা কিন্তু একটা শক্ত বিরোধী দল হিসাবে গণতান্ত্রিক একটি বাংলাদেশ বিনির্মাণে তারা পার্লামেন্টে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষ করছে। একই সঙ্গে আমরা জামাতের মধ্যেও কিন্তু সেই মানসিকতা আমরা লক্ষ্য করছি। তো এই ছিল আমার কাছে যেবার নির্বাচন কমিশন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গ্রহণের সার্বিক পরিস্থিতির তথ্য। মহিব বিস্তারিত জানালেন, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যুক্ত হব। দর্শক, নির্বাচন পরবর্তী রাজশাহী পরিস্থিতি জানতে আমরা এখন চলে যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন সহকর্মী স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য। নির্বাচনের ফলাফল নিয়ে অভিমত কি বলছে রাজশাহীবাসী? বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? জামাতের প্রার্থীরা তো রাজশাহী বিএনপির ঘাঁটি হিসাবে কিন্তু এটি প্রত্যাশিত ফলাফল না, কারণ এই 6টি আসনই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু বিএনপি নেতাকর্মীরা যারা বিজয়ী হতে পারেননি তারা দুটি বলছে যে স্থানীয় যে দলীয় কোন্দল রয়েছে, এই দলীয় কোন্দলটা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে এই হেরে যাওয়ার পিছনে। এছাড়া রাজশাহীর যে সদর আসনে যে প্রার্থী মিজানুর রহমান মিনু, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি রাজশাহী দরগাপাড়া দরগার সামনে, তিনি এই দরগা জামে মসজিদে নামাজ আদায়ের পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে রাজশাহীর উন্নয়ন তিনি মেয়র এবং তিনি
এমপি থাকা অবস্থায় যেভাবে তিনি রাস্তায় উন্নয়ন করেছেন, পরবর্তীতে সেরকম দৃশ্যমান উন্নয়ন হয়েছে, কিন্তু অবকাঠামো সহ যে কর্মসংস্থানের যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখনো হয়নি। তার যে অসমাপ্ত যে কাজগুলো, সেই কাজগুলো তিনি করতে চান এবং সবাইকে সাথে নিয়ে করতে চান। রাজশাহী 3 আসনে যিনি বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, তার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তিনি বলছেন যে এই জয়টা যারা ত্যাগী নেতাকর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া সহ প্রভা মোহনপুরবাসীর উদ্দেশ্যে তিনি এই বিজয় উৎসর্গ করেছেন এবং দলমত নির্বিশেষে প্রভা মোহনপুরবাসীর সে উন্নয়ন করে যাবেন বলে তিনি জানিয়েছেন। এছাড়া রাজশাহী 1 আসন থেকে নায়েবে আমির, কেন্দ্রের নায়েবে আমির জামাতের মুজিবুর রহমান তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে এই জয়টা তিনি উৎসর্গ করেছেন এলাকার লোকজনের কাছে। এবং উনি আরেকটি কথা বলেছেন যে দেশের এবং জাতির কল্যাণে তিনি এবং তার দল তিনি কাজ করে যাবেন এবং রাজশাহীর 4 আসনে যে ফলাফলটি হয়েছে সেটা আমরা মনে করেছিলাম, যেহেতু সেখানে বিএনপির 2 জন বিদ্রোহী প্রার্থী ছিল, সেখানে ফলাফল খুব একটা ভালো হবে না। তবে সবাইকে চমকে দিয়ে আশ্চর্যজনক ভাবে সেখানে প্রায় 80,000 ভোটের ব্যবধানে অধ্যাপক নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন। এই বিষয়টি দলীয় নেতাকর্মীরা যেটি বলছেন যে সেখানে 2টি পক্ষ থাকলে পরেও বিএনপির সেখানে ধানের শীষের যারা সাধারণ প্রার্থী যারা রয়েছেন তারা হচ্ছে ধানের শীষের পক্ষে শেষ পর্যন্ত ছিল এবং সেই কারণে এই বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে সেখান থেকে কিন্তু নির্বাচিত হয়েছেন। তিনিও যেটি বলেছেন যে তিনিও এলাকার উন্নয়ন এবং দেশ এবং জাতির যে কল্যাণে তিনি কাজ করে যাবেন। রাজশাহী থেকে এই ছিল ভোটের পরবর্তী যে বিজয়ের যে বিষয়টি। ধন্যবাদ। আদিত্য, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহীবাসীর নির্বাচনের ফলাফল নিয়ে অনুভূতি কেমন জানলাম। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় এই নির্বাচন মোটামুটি ভালো হয়েছে, তবে বিএনপি সবগুলো আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী ছিল। তবে আগামীতে দল আরও শক্তিশালী করতে কাজ করা হবে বলেও জানান তিনি। সকালে নির্বাচন কমিশনে যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, নির্বাচন কমিশন থেকে সরাসরি ফলাফল জানতেই তারা কমিশনে এসেছেন। নির্বাচন নিয়ে বিস্তারিত বিষয়ে দলের চেয়ারম্যান কথা বলবেন বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে ভারত সহ অন্যান্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে। আল্লাহর অসীম মেহেরবানি যে এর আগের অনেক নির্বাচনে আরো অনেক বেশি প্রাণহানি হয়েছে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে। এবার আল্লাহর অসীম মেহেরবানিতে তেমন কিছু হয় নাই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল, সেটা পুরাটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারবো। দর্শক, গুলশানে বিএনপির কার্যালয়ে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। চলে যাচ্ছে সেখানে। জাহাঙ্গীর, নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কারোর সাথে কি আপনার কথা হয়েছে? আসলে কি বলছেন তারা? বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেছি এবং বিএনপির পক্ষ থেকেও যেটি বলা হয়েছে যে এই যে ভূমিধস বিজয় বিএনপির এসেছে গত 17 বছরের লড়াই সংগ্রাম আন্দোলনের পর, নেতাকর্মীরা নির্যাতিত হবার পর জনগণ যে বিএনপির পক্ষে যে রায় দিয়েছে এটা ঐতিহাসিক রায় এবং এই রায়ের ফলে বিএনপি আগামীতে কয়েকদিনের মধ্যেই সরকার গঠন করতে যাচ্ছে। তো আমরা কিছুক্ষণ আগে বিএনপির পরিচালনা কমিটির যে সকালে যে সংবাদ সম্মেলন ছিল সেটি স্থগিত করা হয়েছে এবং বলা হয়েছে পরে যে কোনো সময় সংবাদ সম্মেলন হবে। আর কিছুক্ষণ আগে আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার বাসা থেকে নেভি হেডকোয়ার্টারের যে মসজিদ রয়েছে সেই মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেছেন এবং জুমার নামাজের পরে তিনি গুলশান কার্যালয়ে তিনি এসেছেন এবং কিছুক্ষণ আগেই তিনি কার্যালয়ে এসে পৌঁছেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সকাল থেকেই নেতাকর্মীদের
ভিড় আছে এবং নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। যদিও বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের শোভাযাত্রা, মিছিল, বিজয় মিছিল এগুলো নিষেধ করা আছে, কিন্তু সেটি তারা করছেন না। বাট দীর্ঘ 17 বছর পর যেহেতু এই বড় একটা বিজয়, ল্যান্ডস্লাইড ভিক্টোরি, সেটিকে তারা নীরবে উদযাপন করছেন। নেতাকর্মীরা কার্যালয়ের সামনে আসছেন, তারেক রহমানকে এক নজর দেখা পাবার আশায় তারা সেখানে আছেন এবং তারা যেটা বলছেন যে তারেক রহমান বিরল সম্মানের অধিকারী হয়েছেন, যার পিতা ছিলেন একজন রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মাতা ছিলেন প্রধানমন্ত্রী এবং নিজে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে তিনি এমপি হয়েছেন এবং এখন তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তো এই ধরনের ব্যক্তিত্ব বা এই ধরনের সম্মান আসলে বিশ্বে বিরলই বলা চলে। নেতাকর্মীরা বলছেন যে এই যে জনগণ যেই বিএনপিকে যে বিজয়ী করেছে, এখন বিএনপির দায়িত্ব অনেকটা বেড়ে গেছে। তারেক রহমান যে নির্বাচনে যেসব প্রকল্পের কথা বলেছেন, তার যে পরিকল্পনার কথা বলেছেন, সেই পরিকল্পনাগুলি আগামী দিনে সরকার গঠনের পর তিনি বাস্তবায়ন শুরু করবেন এবং জনগণ তারা উপকৃত হবে এবং তারেক রহমানের হাত ধরেই দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র এবং উন্নয়নের পথে যাত্রা শুরু করবে। নেতাকর্মী এমনটাই আশা করছেন এবং তারা বলছেন যে বেগম খালেদা জিয়া গত 17 বছর যে লড়াই সংগ্রাম করেছেন, জেলখানায় তিনি নির্যাতিত হয়েছেন, তাকে বিনা চিকিৎসা তাকে 2টি বছর রাখা হয়েছে। তো বেগম জিয়ার যে ত্যাগ, যে সংগ্রাম, এই সংগ্রামের মধ্য দিয়ে আজকের যে বিজয় অর্জিত হয়েছে বিএনপির, তারা সদ্য চিত্তে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও একই সাথে তারা স্মরণ করছেন এবং আগামী দিনে তারেক রহমানের হাত ধরেই দেশ এগিয়ে যাবে, গণতন্ত্রে স্থায়ী শক্তিশালী হবে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে, এটাই তারা বলছেন। আর কিছুক্ষণের মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ঠাকুরগাঁও থেকে নির্বাচিত হয়েছেন, তিনি ঢাকায় এসে পৌঁছবেন 3টার দিকে। এরপর তিনি নেতারা বলছেন আমাদেরকে যে তিনি গুলশান কার্যালয়ে আসবেন এবং চেয়ারম্যানের সাথে দেখা করবেন এবং যারা অন্যান্য ঢাকার মধ্যে যারা স্থায়ী কমিটির সদস্যরা আছেন বা সিনিয়র নেতারা আছেন, তারাও আসবেন। আজকে হয়তো আগামী যে কয়েকদিনের মধ্যে যে শপথ কিংবা সরকার গঠন হতে পারে, সেসব বিষয়ে বিএনপির করণীয় ঠিক করতে বৈঠক হতে পারে বলে নেতারা আমাদেরকে জানিয়েছেন। যদিও এটি এখনো পর্যন্ত বিএনপির মিডিয়া সেল বা থেকে কোনো কিছু জানানো হয়নি, তবে এটা নেতাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে সকালে যত মানুষ দেখেছিলাম তার চেয়ে অনেক সময় যতই গড়াচ্ছে, তারেক রহমান আসার পর নেতাকর্মীদের দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী কার্যালয়ের সামনে অবস্থান করছেন তাদের প্রিয় নেতাকে একবারে দেখার জন্য। হয়তো বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন। তো তারেক রহমান অবস্থান করছেন এবং সেখানে বিদেশি কয়েকজনকেও আমরা দেখলাম, ডেলিগেট যারা পর্যবেক্ষক তারাও এসেছেন। তো সব মিলে এই ছিল গুলশান কার্যালয় থেকে সবশেষ খবর। জেবা জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপির গুলশান কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহাঙ্গীর আকন্দ। এ পর্যায়ে জানার চেষ্টা করছি একটু ময়মনসিংহের পরিস্থিতি। দর্শক, নির্বাচন পরবর্তী ময়মনসিংহের পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি কথা বলবো সহকর্মী অমিত রায়ের সাথে। অমিত, নির্বাচনের ফলাফল নিয়ে সেখানকার জনগণের ভাবনা কেমন দেখছেন, কি বলছেন তারা? ঝামেলা মুক্ত সবার মাঝে আনন্দ বা উৎসব আবিষ্টি জানাতে নিরূপিত হয়েছে, সেটি কিন্তু সবাই মেনে নিয়েছে। কোনো প্রার্থীদের সেভাবে অভিযোগ করেনি যে নির্বাচন হয়নি, মানুষের অমিত, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। জুলাই সংস্কার বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। দলের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজগুলো পর্যায়ক্রমে করা হবে বলে জানান বিএনপির মহাসচিব। জামাতকে উগ্রবাদী হিসেবে আখ্যায়িত করে এর জন্য আওয়ামী লীগ দায়ী বলে অভিযোগ করেন তিনি। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও কল্যাণমুখী রাজনীতির মধ্য দিয়ে সমস্ত অপপ্রবণতা রুখে দিতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আমরা জুলাই সনদে যা যা সই করেছি সেগুলো আমরা সবগুলো ইমপ্লিমেন্ট করব, প্রায়োরিটি আপনার আমরা করতে থাকবো ধীরে ধীরে পর্যায়ক্রমে। আমাদের যে কৃতজ্ঞতা আছে সেটাও আমরা পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে অবশ্যই আমরা কার্যকরী করব। আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদেরকে ইনভেশন করতে না দেওয়া, যার ফলে আজকে এটা হয়েছে। বাট জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। বিজয় নিশ্চিত হওয়ায় বাদ-জুমা মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দর্শক, এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আছেন সহকর্মী মুস্তাফিজ আরেফিন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মুস্তাফিজ, বিএনপির বিজয় উপলক্ষে যে দোয়া আয়োজনের কথা ছিল সেটি কি শুরু হয়েছে? ধন্যবাদ জোবা আপনাকে। আমি এখন বাইতুল মোকাররম মসজিদের এখানেই আছি। এখানে কিন্তু জুমার নামাজের পরেই দোয়া মাহফিল হয়েছে। গতকাল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেখানে কিন্তু ভূমিধস বিজয় লাভ করেছে বিএনপির প্রার্থীরা, এবং এই উপলক্ষে কিন্তু বিএনপি এর প্রার্থীরা যে বিজয় লাভ করার পরেও যে কোনো উদযাপন বা আনন্দ মিছিল এগুলো না করে যে সারা দেশে দোয়া মাহফিলের যে একটা আদেশ এসেছে তারেক রহমানের কাছ থেকে, ঠিক সেটাই পালন করছিলেন। এবং আজকে কিন্তু জুমার নামাজের পরে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে, এবং যে সরকার গঠন হবে সেই সরকার আসন্ন সরকার হবে সেটি নিয়েও কিন্তু দোয়া হয়েছে, এবং দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রেও তারা কথা বলেছেন। এবং আমরা যে মুসল্লিরা যারা নামাজ পড়তে এসেছিলেন তাদের সাথে আমরা কথা বলতে জানতে পেরেছি যে গতকালকের নির্বাচন বিষয়ে তারা খুবই পরিষ্কারভাবে বলেছেন যে নির্বাচন সুষ্ঠুভাবেই হয়েছে এবং তারাও ভোট দিয়েছেন, এবং আসন্ন যে সরকার গঠিত হবে সেই সরকারের কাছ থেকে কিন্তু তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান। এবং বিশেষ করে তারা এরকমভাবেই বলেছেন যে তারেক রহমান এবং বিএনপির কাছ থেকে কিন্তু তারা এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আসলে প্রত্যাশা করেন। তো যেটি বলছিলেন যে বাইতুল মোকাররম মসজিদে যে সাবেক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া মাহফিল সেটি হয়েছে। এই ছিল আমার কাছে। মুস্তাফিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী মুস্তাফিজ আরেফিন যুক্ত হয়েছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে। 23,676 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ফলাফল পেয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। রিপোর্ট নিয়াজ মাকদুমের। সহযোদ্ধাদের সাথে নিয়ে শান্ত মেজাজে দেখছিলেন বিভিন্ন কেন্দ্রের ফল। ঢাকা 6 আসনের 100 কেন্দ্রের মধ্যে 99টির ফল পেয়ে উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। চেয়ার থেকে তুলে নেন ইশরাক হোসেনকে, সাথে ছিলেন তার ভাই ইশফাক হোসেন ও মাসরুর হোসেন। বেশ কিছু সময় নেতাকে ঘিরে বিজয় উদযাপন করেন কর্মীরা, ফুল ছিটিয়ে জানান অভিনন্দন। কার্যালয় ছেড়ে তাদের সঙ্গে নিয়ে সড়কে নামেন ইশরাক হোসেন। সারা বাংলাদেশে যে ধানের শীষের যে জোয়ার উঠেছে সেই জোয়ারে বর্তমান সরকার, জামাত, এনসিপি সবাই মিলেও কারচুপি করে আমাদেরকে ঠেকায় রাখতে পারে নাই। এলাকার সমস্যা সমাধানে সুখে দুঃখে সবার পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইশরাক হোসেন। আমি শুরু থেকে বলে আসছি, আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা গ্যাসের সংকট, তীব্র গ্যাসের সংকট। এটাকে আমি অন্তত আমাদের এই এলাকায় 1 নম্বর প্রায়োরিটিতে রেখেছি। দ্রুততম সময়ে গ্যাসের সংকট এবং ওভারঅল আমাদের যে জ্বালানি সংকট রয়েছে দেশে সেটিকে নিরসনের জন্য আমরা কাজ করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 23,676 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন 78,141 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডক্টর আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 54,465 ভোট। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা।
দর্শক, ঢাকা 6 আসনে রয়েছেন সহকর্মী শুভ ইসলাম, চলে যাচ্ছে সেখানে। শুভ, কিছুক্ষণ আগে আপনার সাথে আমার যেমনটি কথা হচ্ছিল যে ইশরাক হোসেনের জয় তার নিজ এলাকার মানুষের উচ্ছ্বাস সম্পর্কে আপনি জানাচ্ছিলেন, তো এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? যে আপনি যেমনটি বলছেন এর আগের লাইভে আমি যেমনটি দেখানোর চেষ্টা করছি, বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, কারণ গতকাল রাতের যেই দীর্ঘ অপেক্ষা এবং দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু শেষ হয়েছে আসলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ এবং পাশাপাশি যে ফলাফল অটোমেটিক্যালি আজকে সকালে কিন্তু শেষ হয়েছে এবং আমরা ফলাফল জানতে পেরেছি, যেখানে বিএনপি ভূমিধস বিজয় বলি আর যে নামে আখ্যায়িত করি না কেন, ইতিমধ্যে কিন্তু বিজয় অর্জন হয়েছে এবং একক সংখ্যাগরিষ্ঠতায় কিন্তু সরকার গঠন করতে যাচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন এটি আরকি মিশন রোডের একটি রাস্তা, যেখানে শুধু এই রাস্তায় নয়, সকাল থেকে আমি ঢাকা 6-এর বিভিন্ন রাস্তায় ঘুরেছি। তেমন উপস্থিতি আসলে সাধারণ জনগণের চোখে পড়েনি, কেননা অনেক রাতে হয়তো ফলাফল পেয়ে আনন্দ উল্লাসের পরে কিন্তু তারা ঘুমিয়েছিলেন। এরপরে আজকে সকালের এই অবস্থা। তবে আমি যেই মসজিদটিতে ঢাকা 6 আসনের একটি মসজিদে নামাজ পড়েছি এবং তারপরে স্থানীয় যারা আছেন ভোটাররা, তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে বিশেষ করে ভোটের প্রচারণা যখন চলছিল তখনও এই ঢাকা 6-এ যেই বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওনার প্রচারণা কভার করার সুযোগ হয়েছে। সেই সুবাদে যারা এখানে স্থানীয় ভোটার আছেন তারা যেমনটি বারবার তার কাছে দাবি করছিলেন, সবচেয়ে বেশি যেই সমস্যাটি তারা তুলে ধরছিলেন সেটি হচ্ছে গ্যাস সমস্যার সংকট, এবং সেই বিষয়টিকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিন্তু গুরুত্ব সহকারে নিয়েছেন এবং এই গ্যাস সমস্যাটি কিভাবে খুব দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে তিনি স্থানীয় দায়িত্বশীল যারা আছে তাদের সাথে কথা বলবেন এবং সেটিকে সমাধানের আশ্বাস কিন্তু দিয়েছেন। এছাড়া আমি আরেকটি বিষয় যদি উল্লেখ করতে চাই, বিশেষ করে রাস্তাঘাটের কিছু সমস্যা এখানে তুলে ধরা হয়েছে তার নির্বাচনী আসনের জনগণের পক্ষ থেকে, কিন্তু সেটিও তিনি খুব অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন এবং বিবেচনা করছেন এবং সেটিকে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টিও কিন্তু দেখছেন। এর পাশাপাশি আপনাকে আরেকটু যদি জানিয়ে রাখি, আজকে সকালে মূলত ইসি থেকে নির্বাচনের সর্বশেষ যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেই ফলাফলে কিন্তু 2টি আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে, যেটি মামলা চলমান থাকার কারণে হয়তো পরবর্তীতে সেই ঘোষণা শেষ হবে। আর আপনি যেমনটি আমরা দেখেছি যে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং ফল গণনাও শেষ হয়েছে। তো বাংলাদেশের ইতিহাসের রাজনৈতিক যে প্রেক্ষাপট পরিবর্তন বা বাংলাদেশের মানুষের যেই চাওয়া, এই নির্বাচনের মাধ্যমে হয়তো সেটি প্রতিফলিত হবে বলে মনে করছেন বাংলাদেশ সহ এই ঢাকা 6 আসনের মানুষ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা 6 আসনের পর এবার একটু জানার চেষ্টা করব খুলনার খবর। নির্বাচন পরবর্তী খুলনার অবস্থা জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সহকর্মী আতিয়ার পারভেজ রয়েছেন সেখানে। আতিয়ার, খুলনার আসনগুলোতে নির্বাচনের ফলাফল নিয়ে জনগণের প্রতিক্রিয়া কেমন দেখছেন, আসলে কি বলছেন তারা? যেবা খুলনা বিভাগের যে 10টি জেলা, সেখানে 36টি সংসদীয় আসন রয়েছে। সেই 36টি আসনের মধ্যে জামায়াত ইসলাম 25টি আসনে জয়লাভ করেছে এবং 11টি আসনে জয়লাভ করেছে বিএনপি। খুলনার ঘাঁটি হিসেবে পরিচিত এই বিভাগে বিএনপির এই পরাজয়ের পেছনে কি কারণ রয়েছে সে ব্যাপারে আমি দলের তৃণমূলের যে নেতা কর্মীদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, খুলনা বিভাগ এই মুহূর্তে বিএনপির অভিভাবকহীন অবস্থায় রয়েছে, কারণ এই খুলনা বিভাগে একসময় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুস্তাফিজুর রহমান, সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এবং সাবেক স্পিকার রাজ্জাক আলী। এই মাপের নেতা এই মুহূর্তে খুলনা বিভাগে নেই, যার কারণে বিএনপিকে সংগঠিত করে জয়লাভ করার মতো যে ধরনের ভূমিকা রাখার প্রয়োজন, সেই ধরনের নেতৃত্বের যে সংকট সেটি রয়েছে, দলীয় কোন্দল রয়েছে। এই কারণেই কিন্তু বিএনপির পরাজয় হয়েছে। আর জনগণের যে প্রতিক্রিয়া, সেটি আসলে জনগণ এই ভোট দিতে পেরে তারা কিন্তু খুশি এবং দলের যে নেতাকর্মীরা খুলনার এই বিএনপির পরাজয় তারা এখনো পর্যন্ত ট্রমার মধ্যে রয়েছে। স্বাভাবিকভাবে খুলনায় এখন শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এবং বিএনপির ভিতরে যে ট্রমা রয়েছে সেই ট্রমা কাটিয়ে তারা এখনো পর্যন্ত উঠতে পারেনি। খুলনা থেকে আমার কাছে এই ছিল যে বা সবশেষ। ধন্যবাদ আতিয়ার। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে। সেখানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একটা ব্রিফ হচ্ছে, সেখানে বক্তব্য রাখছেন ডক্টর মাহদি আমিন। This is a gracious gesture, and of course, as the global leaders continue to pour with congratulations and greetings, we'll
of course, ensure it's reciprocal, and our leader will respond in due time. Thank you. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুভেচ্ছা জানিয়েছে মার্কিন ও চীন দূতাবাসও। সকালে সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে মোদী বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল বিজয়ের নেতৃত্ব দেয় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন। একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের সমর্থনে ভারত সবসময় পাশে থাকবে। দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং সাধারণ উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করার জন্য উৎসুক হয়ে আছেন বলে জানান নরেন্দ্র মোদী। নির্বাচনে বিএনপির বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও শাহবাজ শরীফ। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে তারেক রহমান ও বিএনপিকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারের প্রত্যাশা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। ঐতিহাসিক বিজয়ের জন্য তারেক রহমান অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। ঢাকার মার্কিন ও চীনা দূতাবাসের সামাজিক মাধ্যমের পোস্টে বলা হয়েছে, এটি সফল একটি নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। পোস্টে তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন ও বেইজিং। নির্বাচনের পর ক্ষমতায় আসতে যাওয়া নতুন সরকারের সামনে অপেক্ষা করছে বহুমুখী চ্যালেঞ্জ। ব্যাংকিং খাতের ভঙ্গুর পরিস্থিতি ও প্রশাসনিক কাঠামোর দুর্বলতা সব মিলিয়ে গণতান্ত্রিক সরকার প্রথম দিন থেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি হবে, এমনটা মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো হবে সরকারের মূল চ্যালেঞ্জ। ব্যবসায়ীরাও বলছেন, জ্বালানি সংকটের চেয়েও নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। বছর দুয়েক ধরেই দেশের জনগণকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। দুর্বল ব্যাংকগুলোর বারান্দায় ধর্ণা দিয়েও ফেরত পাচ্ছেন না জমানো টাকা। নতুন চাকরির সন্ধান তো দূরের কথা, গেল 1.5 বছরে কাজ হারিয়েছেন অনেকে। অন্যদিকে গ্যাস বিদ্যুতের স্বল্পতায় শিল্প কারখানার উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক বাসাবাড়িতেও বন্ধ হয়েছে গ্যাসের চুলা। এমন নানা চাপের মধ্যেই আসছে নতুন গণতান্ত্রিক সরকার। এসব সংকটের মধ্যে নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। বিশ্লেষকরা বলছেন, বাজারে অস্থিরতা কমানো না গেলে কর্মসংস্থান ও বিনিয়োগ দুটোই বাধাগ্রস্ত হবে। অনেক ধরনের সমস্যা, অভ্যন্তরীণ সম্পদ আহরণের সমস্যা, মূল্যস্ফীতি নামানোর সমস্যা, সামষ্টিক অর্থনৈতিক যে একটা স্থিতিশীলতা সেটাকে পুনরুদ্ধারের সমস্যা, বিভিন্নগুলোকে তাদের মোকাবেলা করতে হবে। গ্যাস, বিদ্যুৎ এগুলোর জন্য তাদের একটা অবকাঠামোগত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে, এগুলোকেও সামাল দিতে হবে। সুতরাং ডে 1 থেকেই যে দলই আসুন না কেন তাদেরকে সুশাসনের সাথে সামষ্টিক অর্থনৈতিক পরিচালনা করা, পরিকল্পনা একটা করে 100 দিন, 1 বছর, তারপরে আমাদের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজেও তাদেরকে হাত দিতে হবে। দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা করে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে রেভিনিউ মোবিলাইজেশন বেশি করতে হবে। তবে উদ্যোক্তারা বলছেন, অর্থনীতিকে সচল রাখতে হলে সবার আগে নিয়ন্ত্রণ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের মোকাবেলা করতে হবে হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আপনারা দেখছেন, ইনফ্যাক্ট ভেরি আনফর্চুনেটলি সরকারি কর্মচারীরাই সরকারের এগেনস্টে কিভাবে রাস্তায় নেমে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু অর্থনীতির জন্য এবং আমাদের সাথে বহির্বিশ্বে যেসব দেশগুলো ব্যবসা করে এটা কিন্তু খুবই একটা ব্যাড সিগন্যাল দিচ্ছে। সো এটাকে আনতে গিয়ে সরকারের অনেক বেগ পেতে হবে এবং এই বেগটা সরকারকে যত তাড়াতাড়ি এবং যত শক্ত হাতে আলাপ আলোচনার মাধ্যমে এই সলিউশনটা করতে হবে। সেকেন্ডলি, অফকোর্স আমাদের এনার্জি ক্রাইসিস যে সিচুয়েশনটা শুরু হয়ে গেছে এবং এটা গত কয়েক বছর ধরে বিদ্যমান, এই জিনিসটাকে শর্ট টার্ম এবং মিড টার্মের মধ্যে কিন্তু অ্যাড্রেস করতে হবে। জনগণকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই সরকারকে দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের, যার উপরই নির্ভর করছে নতুন সরকারের সফলতা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। নির্বাচিত সরকারের কাছে সহনীয় দামে নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়ার প্রত্যাশা ভোক্তাদের। সিন্ডিকেট নিয়ন্ত্রণ আর সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিও করেন অনেকেই। এদিকে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি ও লেবুর দাম বাড়লেও কমেছে চাল, ছোলা, বুট, বেসন, খেজুর ও সবজির দাম।
বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। নানা অজুহাতে সপ্তাহের ব্যবধানে হঠাৎই ব্রয়লার মুরগির দাম বেড়েছে। বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। তবে দ্রুতই দাম কমবে বলে আশা ব্যবসায়ীদের। মুরগির বাজার আজকে 2-4 দিনের বাড়তির কারণ হলো আপনার ইলেকশনের কারণে 3-4 দিন গাড়ি বন্ধ। কোনো কারণ ছাড়াই ডজন প্রতি লেবু বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। হঠাৎ দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। এছাড়া কাঁচামরিচ ও ভোজ্য তেলের দাম নিয়েও অভিযোগ রয়েছে তাদের। যে মরিচের কেজি হওয়ার কথা ছিল 20-30 টাকা, হাঁস 40 টাকা যা সেটা থাকে, কিন্তু 200 টাকা কেজি। আগে নিতাম 1 গ্রাম ফুল বইরা 900 টাকা, এখন নিলাম হইলো 950 টাকা। আমরা গরিব মানুষ, যে 10 টাকা কম খাওয়াইবো আমরা তাকে ভালোবাসবো। রোজা আসতে এখনো 4-5 দিন বাকি আছে, লেবুর তেল স্পাতি শুরু হয়ে গেছে। লেবুর হয়ে গেছে 380-400 টাকা ডজন। সব ধরনের চালের দাম কিছুটা কম বলছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়া থেকে এই সময় কখনোই ইন্ডিয়া থেকে চাল আমদানি হয় না, কিন্তু এই বছর করার পরে আশা করি আমার মনে হয় আমাদের মতো ব্যবসায়ীদের জন্য ভালো হয়েছে, যারা সাধারণ ক্রেতা তাদের জন্য ভালো হয়েছে। কিছু বছর তুলনায় এবছরে সব কিছু সাশ্রয় আছে। যেমন আপনার কিছু বছর ছোলা ছিল 110 টাকা, 115 টাকা। এই বছর ছোলা হলো আপনার একবারে যেটা ভালোটা 80 টাকা। এছাড়া কমেছে বুট, ছোলার দামও বিক্রি হচ্ছে 80 থেকে 110 টাকায়, বেসন 80 থেকে 100 টাকা। আর পর্যাপ্ত খেজুর সরবরাহ থাকায় মানভেদে বিক্রি হচ্ছে 400 থেকে 1500 টাকা পর্যন্ত। এদিকে শীতকালীন সবজির দামও কিছুটা সহনীয় রয়েছে। ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 40 থেকে 50 টাকায়, আর ব্রোকলি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের পরের দিন শুক্রবার ছুটির দিন হওয়ায় রাজধানীতে যান চলাচল খুবই কম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বৃহস্পতিবার যানবাহন চলাচলে নির্বাচন কমিশনের ছিল বিশেষ নির্দেশনা। এই রেশ নির্বাচনের পরের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও রয়েছে। শুক্রবার সকাল থেকে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কম, যাত্রী উপস্থিতিও নেই বললেই চলে। ব্যক্তিগত যানবাহনের সংখ্যাও কম। এছাড়া বন্ধ রয়েছে শপিং মল ও ছোট বড় সব ধরনের মার্কেট। তবে নির্বাচনের দিনের তুলনায় সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও কম দেখা গেছে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের ঘোষণা বিশ্ব মিডিয়ায় গুরুত্বের সাথে উঠে এসেছে। তারেক রহমানের বিএনপির বিপুল বিজয় উল্লেখ করে শিরোনাম করেছে বিভিন্ন বিদেশি গণমাধ্যম। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাতভর ভোট গণনার হালনাগাদ তথ্য দিয়েছে বিবিসি, আল জাজিরা, এনডিটিভির মতো একাধিক গণমাধ্যমের ওয়েবসাইট। তারেক রহমানের বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে উল্লেখ করে হেডলাইন করেছে কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা। ব্রিটিশ প্রচার মাধ্যম বিবিসি শিরোনাম করেছে ভোট গণনার জয় পথে বিএনপি। ভারতের এনডিটিভির ওয়েবসাইটে শুরুতেই ছিল বাংলাদেশের সংসদ নির্বাচনের খবর। হেডলাইনে বলা হয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির বিপুল জয়। টাইমস অফ ইন্ডিয়ার শিরোনাম ছিল খালেদা জিয়ার বিএনপির বড় জয়। আনন্দবাজারে বিএনপির বিপুল জয়ের পাশাপাশি মিয়া গোলাম পারওয়ার, হামিদুর রহমান আজাদ, শিশির মনিরের মতো জামাত ইসলামের হেভিওয়েট প্রার্থীদের পরাজয়ের খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী উল্লেখ করে শিরোনাম করেছে ব্রিটিশ আরেকটি গণমাধ্যম রয়টার্স। এছাড়া যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমস, তুরস্কের আদালন সহ বিশ্ব গণমাধ্যমের এই নির্বাচনের পাশাপাশি 2024 সালে জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। 2/3 বেশি আসন জিতে ক্ষমতার দুয়ারে বিএনপি। ঢাকা বগুড়ার 2টি আসনেই তারেক রহমানের জয়। ভোট দিয়ে জয়যুক্ত করায় জনগণের প্রতি বিএনপির কৃতজ্ঞতা। নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস মির্জা ফখরুলের। বিএনপির জয়, বিভিন্ন দেশের অভিনন্দন। নরেন্দ্র মোদী ও শাহবাজ শরীফের শুভেচ্ছা। সম্পর্ক জোরদারে আশাবাদ। নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানার পাশাপাশি বাড়াতে হবে বিনিয়োগ ও কর্মসংস্থান। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 4টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।